শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটি প্রাগৈতিহাসিক ভূখণ্ড। 1947 সালে আমরা একটি পরিচয় নিয়ে আমরা স্বাধীন হয়েছি। 71 সালে আমরা আবার স্বাধীনতা অর্জন করেছি। আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা এসেছে। এত কিছুর পরেও আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ, যে ত্রিপুরা, যে আসাম, আমাদের বাঙালি জনগোষ্ঠীকে আমরা আপন আমাদের জ্ঞাতি ভাই হিসেবে মনে করি, বন্ধু প্রতিম মনে করি। তাদের মধ্যেও বাংলাদেশ বিরোধী যে ঘৃণা, প্রচারণা, উস্কানি, অপপ্রচার, আমরা বিস্মিত হয়ে যাই। তার ভিত্তিতে আমরা এটা সেঙ্গুইন, এটা নিশ্চিতভাবে বলতে পারি এই দেশের ইসলামী পরিচয়, মুসলমান পরিচয়টা হচ্ছে মেইন সমস্যা। আমরা যত সংবিধান চেঞ্জ করি, আমাদের যতই পরিচয় চেঞ্জ করি, এই ভূখণ্ডের ইসলাম পরিচিতিটা হচ্ছে একটা আমাদের টার্গেট হওয়ার মূল কারণ। 1947 সালে এই ভূখণ্ডটা দ্বিজাতীয়ত্বের ভিত্তিতে যে ভাগ হয়েছিল, আজকের ইন্ডিয়া প্রমাণ করতেছে সেটি সঠিক ছিল। সুতরাং আজকে পণ্ডিত জওহরলাল নেহরু তখন বলেছিলেন যে এই পাকিস্তান টিকবে না, এক সময় আমাদের সাথে একীভূত হয়ে যাবে। আপনার পাঠ্যপুস্তকে আজকে অখণ্ড ভারতের যে পাঠদান করা হচ্ছে এবার বাংলাদেশের পাঠ্যপুস্তকে বিগত সরকারের আমলে, এবং ইংল্যান্ডে ভারতের যে পার্লামেন্টে যে অখণ্ড ভারতের যে মানচিত্র এবং ইস্কন মন্দিরে যে অখণ্ড ভারতের মানচিত্র, আসলে আপনি সে সম্রাট অশোককে আরম্ভ করে এই পর্যন্ত যদি স্টাডি করেন, মোগল পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ড, এই বাংলা কখনো অখণ্ড ভারতের অংশ ছিল না। অখণ্ড ভারতের অংশ এক্সক্লুসিভলি যে অখণ্ড ভারতের মানচিত্র দিল্লি পার্লামেন্টে আছে, সেই পার্লামেন্টে কখনো এই মানচিত্র কখনো বাস্তবিক ছিল না। সুতরাং বাংলাদেশ এই ভূখণ্ড নৃতাত্ত্বিকভাবে এবং এই দেশের ঐতিহ্য, কালচার, সংস্কৃতিগতভাবে এটি একটি ইউনিক পরিচিতি রয়েছে। আপনারা বাংলাদেশ আর্মি বা ভারতের আর্মি বা বার্মিজ আর্মি সংক্রান্ত যে ডিফেন্স পেজ আছে, ফেসবুকের ডিফেন্স পেজে যদি যান, দেখবেন বার্মিজ এবং ইন্ডিয়ানরা বাংলাদেশ আর্মিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য বিভিন্নভাবে নাজেহাল করার মতো অবস্থা। ডিফেন্স পেজটা যদি আপনারা ফলো করেন, সেখানে দেখবেন কি হারে তারা শুধু এখন না, বিগত 10 বছর আগে বা 5 বছর আগে বা 15 বছর আগে যেভাবে বাংলাদেশ আর্মিকে তারা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের বা টিটকারি বা হিংসার বশবর্তী করে রাখছে। সুতরাং আমরা আজকে এই ইন্ডিয়ার বাংলাদেশ সম্পর্কে যে বিদ্বেষমূলক বক্তব্য এক্স, সাবেক টুইটার, এক্স হ্যান্ডেলে যেভাবে অপপ্রচার করতেছে, সেখানে আপনি হ্যাশট্যাগ দিলে দেখবেন যে সেভ ইন্ডিয়ান, সেভ বাংলাদেশি হিন্দুস, সেভ বাংলাদেশি টেম্পলস, হিন্দু জেনোসাইড ইন বাংলাদেশ, স্টেপ ডাউন ইউনুস। এইভাবে আপনি যদি এক্স হ্যান্ডেলে যান, দেখবেন ইন্ডিয়ানরা হাজার হাজার লক্ষ লক্ষ টুইট করতেছে। ভারতে একটু মহিষের মাংস থাকার কারণে, গরু মাংসের সন্দেহে সাপের মতো পিড়িয়ে মানুষকে মারতেছে। তারপরে সেদিন আসামে একটা ছেলেকে প্রচুর মারার পরে গুলি করা হয়েছে, সেখানে কিছু বাচ্চা ছেলেরা তারপর লাফিয়ে লাফিয়ে পড়তেছে। এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে অলরেডি ফেসবুকে। 12টি মসজিদ ভারতে, বাবরি মসজিদের পর থেকে 12টি মসজিদ নিয়ে বিতর্ক। কি তার নিচে শিবলিঙ্গ ছিল, 100 মন্দির ছিল। 2019 সালে বাবরি মসজিদের রায় দেওয়া হয়। 12-14 বছরের প্রপাগান্ডা ন্যারেটিভ ঠিক করে বাবরি মসজিদকে দুলিশাত করে দেওয়া হয়। ঠিক অনুরূপভাবে 12টা মসজিদ নিয়ে বর্তমানে চলতেছে, এবং একটা মসজিদের এই আদালতের রায়কে কেন্দ্র করে 4টা লোককে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা যারা এই দেশে মুসলিম জনগোষ্ঠী আছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, পাহাড়ি, আমরা কিন্তু অনেক সহনশীল এবং আমরা ভারতের জনগোষ্ঠীর চেয়ে অনেক বেশি সভ্য, আপডেটেড, মডারেট। আমি যখন চিন্তা করি আমাদের জনগণকে উস্কানি দিয়ে সহজে একটা মন্দির বানানো যাবে না। খুবই সীমিত ব্যক্তি যারা বিভিন্ন পেইড এজেন্ট, উস্কানিমূলক বিভিন্ন ব্যক্তি বা সংস্থার দ্বারা প্ররোচিত হওয়া ছাড়া বাংলাদেশের কোনো মানুষকে আপনি মন্দির বা মসজিদ ভাঙার জন্য উদ্বুদ্ধ করতে পারবেন না। সুতরাং ত্রিপুরাতে যে হাই কমিশনে হামলা হয়েছে বাংলাদেশের, এই ধরনের ঘটনা বাংলাদেশে কখনো হবে না।
বাংলাদেশের মানুষ অনেক বিজ্ঞ, অনেক সহনশীল, অনেক মডারেট, অনেক সিভিলাইজড। এটি আমি অন্তত এই কিছুদিন আমার অবজারভেশন সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকা ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে আমি পাচ্ছি। সুতরাং এই বাংলাদেশ বিরোধী যে প্রচারণা, যে সাম্প্রদায়িক উস্কানি, এখানে আমাদেরকে অনেক কিছু শিখতে হবে, সে অনুযায়ী আমাদেরকে স্টাডি করতে হবে এবং আমরা ঐক্যবদ্ধ নেশন বিল্ডিং কনসেপ্টে আমাদের যে সীমানা, যে মানচিত্র, সেই ভিত্তিতে আমরা যাতে বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে এদেশে স্ট্রংলি দাঁড়াতে পারি এবং ভারতের যে অপপ্রচার সেটাকে রুখতে পারি। আজকে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে চিন্ময় দাস বা ইসকন নিয়ে, সবকিছুর সৃষ্টি কিন্তু ভারত, সব কিছুর জন্য দায়ী ভারত। ভারতের কারণে, ভারতের ভুল পলিসি, ভুল নীতি, পররাষ্ট্রনীতির কারণে আজকে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাচ্ছে। নেপাল একটি একমাত্র হিন্দু রাষ্ট্র, সাংবিধানিকভাবে ভারত পৃথিবীতে কিছুদিন আগ পর্যন্ত ছিল। নেপালিরা ভারতকে প্রত্যাখ্যান করছে, বয়কট করছে। তারপরে শ্রীলঙ্কা বয়কট করছে, মালদ্বীপ বয়কট করছে, যে মালদ্বীপের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সুতরাং ভারতকে বুঝতে হবে, তাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে হবে, তাদের অ্যাটিটিউড প্রতিবেশীদের প্রতি চেঞ্জ করতে হবে, তাদের সামগ্রিক রাজনৈতিক এবং ডোমেস্টিক যে পাঠ্যপুস্তক, আপনি জানেন ভারতীয় যত বিসিএস, আমাদের বিসিএস এর ইকুইভ্যালেন্ট যে পরীক্ষাগুলো, সেখানে দেখা হয় কিভাবে আমরা বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে রাখতে পারি, কিভাবে অখণ্ড ভারত সৃষ্টি করা যায়, কিভাবে বাংলাদেশের থেকে আমাদের নিরাপত্তা ঝুঁকি থেকে আমরা বাঁচতে পারি। এবং সেখানে বলা হচ্ছে যে সেভেন সিস্টারকে কিভাবে আমরা সমৃদ্ধ করতে পারি। তখন ওখানে আসতেছে চট্টগ্রাম দখল করে নেওয়াটা হবে সেভেন সিস্টারের সিকিউরিটি এবং সার্বভৌমত্বের জন্য, উন্নত ডেভেলপমেন্টের জন্য একমাত্র উপায়। এসব ভারতের যে ফার্স্ট ক্লাস ক্যাডার সার্ভিসের কম্পিটিটিভ পরীক্ষায় এই যে বিষয়গুলো রাখা হয়, ওরা অনেকভাবে এইভাবে ম্যাচিউর করা হচ্ছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে, বিভিন্ন তাদের ন্যারেটিভের মাধ্যমে। সুতরাং আমরা অনুরোধ জানাবো, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এই দেশের জনগণ বুকের রক্ত দিয়ে হলো এই স্বাধীনতা সার্বভৌম রক্ষা করবে এবং ভারত কেন কোনো প্রতিবেশী রাষ্ট্র যাতে বাংলাদেশকে মনে না করে যে আমরা তাকে ইউজ করব, তার বাজারকে আমরা এনজয় করব, তা কিছু না দিয়ে এবং তার যে প্রাপ্য ন্যায্য অধিকার সেটাকে ওভারলুক করে আমরা বাংলাদেশকে শোষণ করব, বাংলাদেশের ভূখণ্ড দখল করব। সেই জিনিস যাতে ভারত এবং কোনো প্রতিবেশী চিন্তা না করে, আমরা সেটা আমেরিকা হোক, সে ভারত হোক, চায়না হোক, সবার সামনে আমরা কথা বলবো চোখে চোখ রেখে আমরা আমাদের স্ট্যান্ডে থাকবো, আমাদের সার্বভৌমত্ব অনার করে যারা আসবে তাদের সাথে আমরা হ্যান্ডেল করবো, তাদের কাছে আমরা রিলিজ করবো। এবং আমি বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকার এবং সামনে যে সরকার আসবে তাকে আমি আহ্বান জানাবো, আপনারা কোন সরকার কোন দেশের প্রতি নতজান হয়ে যাবেন না। আমরা ব্যক্তিত্বের সাথে থাকবো, যারা আমাদের সাথে ডিল করতে আসবে আমরা শেয়ারে লড়বো, আমরা আমাদের প্রাপ্য বার্গেনিং করে আমরা আমাদের বিনিময় আমরা বিভিন্ন চুক্তি করব। সুতরাং আমাদের বার্গেনিং অনেক পয়েন্ট আছে, যেমন বিগত সরকার ট্রানজিট, করিডোর, বন্দর সবকিছু দিয়ে দিয়েছে কোনো বার্গেনিং ছাড়া। তিস্তার পানি পায় নাই, ফেনী নদীর পানি তারা নিয়ে যাচ্ছে, গঙ্গার পানি আমরা পাচ্ছি না, পদ্মা নদীর। কিছুদিন আগে আমি দেখলাম পত্রিকায় নাটোরে পদ্মা নদীর মধ্য দিয়ে ঠেলাগাড়ি আসতে পার হচ্ছে, কোনো পানি নাই। জিয়াউর রহমানের আমলে পদ্মার যে পানি চুক্তির যে গ্রান্টি ক্লজটা ছিল, আপনারা বিশ্বাস করবেন না, বাংলাদেশ সচিবদেরকে ভারত কিনে নেয়। এরশাদকে প্রমাণে আনা হলো, এরশাদের সময় যে পদ্মার চুক্তি করা হলো, গ্রান্টি ক্লজটা ডিলিট করে দেওয়া হলো। গ্রান্টি ক্লজ ডিলিট করে দেওয়ার মাধ্যমে ভারত অবাধভাবে পদ্মা নদীর পানি গঙ্গা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজের মাধ্যমে সরিয়ে নিচ্ছে। সুতরাং এই দেশের যারা আমলাতন্ত্র, যারা সচিব হবেন, যারা বিদেশের সাথে চুক্তি করবেন, তাদের মেরুদণ্ড সোজা করতে হবে এবং এমন কোন এজেন্ট যাতে এই দেশের আমলাতন্ত্রে বসে থাকতে না পারে, যারা ভারতের সাথে চুক্তি করার সময়, প্রতিবেশীর চুক্তি করার সময় বাংলাদেশ স্বার্থকে বিসর্জন দিতে পারে। আমরা এমনও জানি, যখন বার্মায় রোহিঙ্গাদের নিয়ে চুক্তি করার জন্য আমাদের আমলারা গেছে, যে ড্রাফটটা তৈরি করা হয়েছে ড্রাফটটা কি কেউ পড়ে নাই, না পড়ার পরে একদম সচিব শেষ মুহূর্তে সারা রাত জেগে সেই ড্রাফটটা পড়ে সকালে কোনো প্রকারে চুক্তিটা করে চলে আসছেন। সেই চুক্তির জন্য কোনো প্রিপারেশন নাই, কোনো ম্যাচিউর কোনো সিদ্ধান্ত নাই।
এবং ওই সচিব যিনি সারা রাত ধরে ওই ড্রাফটটা পড়ছেন উনি বলছেন যে জাস্ট এটাকে দেশ বিক্রি করে দেওয়ার মতো, যে চুক্তিটা করে আসলাম জাস্ট দেশ বিক্রি করার মতো। সুতরাং আমরা আমাদের আমলাতন্ত্র আমাদের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এই দেশকে গঠন করার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, এটি ছাড়া এই দেশ টিকবে না। বাংলাদেশ আর্মি থেকে আরম্ভ করে আমলাতন্ত্র, তারপর ব্যাংক, বীমা, সরকারি সকল প্রতিষ্ঠান, আমাদের সাইবার সিকিউরিটি আন্ডার গ্রেট থ্রেট। সাইবার সিকিউরিটি আমরা একদম বাংলার অবস্থায় আছি। আমি তরুণ প্রজন্ম আজকের 5 আগস্টের যে বিপ্লব, এই বিপ্লব একটা বিশাল অপরচুনিটি সৃষ্টি করে দিয়েছে। যে জাগরণ, যে আত্মউপলব্ধি, আমরা হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়ে পারতাম না, সেই আত্মউপলব্ধি তরুণ প্রজন্মের মধ্যে আসছে। এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করা যাবে না। এই সুযোগকে যদি আমরা বলবৎ করতে চাই তাহলে আমরা প্রত্যেকে নেশন বিল্ডিং, ইনস্টিটিউশন বিল্ডিং, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের আমলাতন্ত্র সবকিছু আমরা ঢেলে সাজাবো। বাংলাদেশের স্বার্থ বিসর্জনকারী কাউকে আমরা বরদাস্ত করব না এবং আমরা আমাদের বুকের রক্ত দিয়ে হলো আমাদের দেশের স্বার্থে কাজ করব। আপনি জানেন 200 বছর আগে ব্রিটিশরা যে রিপোর্ট পাঠিয়েছে লন্ডনে বাংলাদেশ সম্পর্কে, সেখানে আছে এই দেশের মানুষের ন্যূনতম কোনো দেশপ্রেম নেই। এই দেশের মানুষ দেশের স্বার্থ বিসর্জন দেয়। সুতরাং আমরা আবার ঘুরে দাঁড়াই, আমরা দেশপ্রেম নিয়ে এই জাতিকে গঠন করব। সেই প্রেরণা আমরা ছাত্রদের মাধ্যমে, নতুন প্রজন্মের মাধ্যমে আমরা পেয়েছি। আমরা সবাই মিলে সেই আধুনিক, সার্বভৌম, স্বাধীন, উন্নত বাংলাদেশ গঠন করব। সেই জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব, সবাই সবার অবস্থা থেকে কাজ করব। তাহলেই বাংলাদেশ বিরোধী প্রচারণা, সাম্প্রদায়িক উস্কানি আমরা মোকাবেলা করতে পারবো। আমরা সাম্প্রদায়িকতার কোনো প্রচেষ্টা করতে আমরা চাই না, বাঙালি সাম্প্রদায়িক না, বাট আমরা আমাদের ধর্ম পালন করব। সেটা যদি কেউ সাম্প্রদায়িক মনে করে তাহলে সেটা তাদের উইকনেস, আমাদের কোনো দুর্বলতা না। আমরা আমাদের আদর্শ, আমাদের মাটি মানুষের আদর্শ, আমাদের ধর্ম নিয়ে আমরা থাকবো, আমরা কারো ক্ষতি করব না। কিন্তু কেউ যদি আমাদেরকে অপদস্থ করতে আসে, আমাদের হিজুমনি চাপিয়ে দেয়, তাহলে আমরা প্রতিরোধ করব। আমরা জীবন বাজি রেখে আমরা প্রতিরোধ করব। আমরা মুখের মাধ্যমে, লেখনীর মাধ্যমে, বুদ্ধিবৃত্তিকভাবে এটি আমাদের স্মরণে সফল নেই, সেটা আমাদের রাখতে হবে। আমরা আশা করি সবাই এই প্রত্যয় নিয়ে উদ্দীপ্ত হয়ে এগিয়ে আসবেন। আসসালামু আলাইকুম।